স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারদাস জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নতুন বাস এখনই নয়, পুরনো বাসগুলোকে রংচং করেই রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, বিদ্যমান বাসগুলোকে আধুনিকায়ন করতে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। আগামী 1 এপ্রিল থেকে ঘাটারচর মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে এই পাইলট প্রকল্প। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। জোরে সোরে এগুচ্ছে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের কাজ। কমিটির সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক পাইলট প্রকল্প চালু করতে প্রস্তুতি চলছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, রজনীগন্ধা, সিটি লিংক সহ অন্তত 5টি কোম্পানির 50 জনের বেশি মালিকের অন্তত 165 বাস চলছে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড রুটে। বিদ্যমান এসব বাস দিয়েই ঘাটারচর মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প চালু করতে চান কর্তৃপক্ষ। এসব জরাজীর্ণ বাসের উপর ভর করে এই ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুটে বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। তবে এসব বাসেই লাগানো হবে নতুন রং। পুরনো এসব বাসগুলোকেই ভেতরের সিট সহ যতটা সম্ভব নতুনত্ব আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে শুরু হতে যাওয়া এই রুটের সব বাসকে সবুজ রং করা হবে। বাসের ভেতরের দুরবস্থা পরিবর্তন করে নতুন করতে স্বল্প সুদে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। অনেকে ভাবছে যে এখানে নতুন বাস দিয়ে শুরু করে না কেন। নতুন বাস দিয়ে এই মুহূর্তে শুরু করতে গেলে অনেক সময় লাগবে। প্রতি গাড়ি প্রতি 3 লক্ষ টাকা করে ব্যাংক ঋণ দেওয়া হবে এবং সেটা 4.5% ইন্টারেস্টে 2 বছরের মধ্যে পরিশোধযোগ্য। সেই টাকা দিয়ে গাড়িগুলোকে আধুনিকরণ করা হবে, তারপরে গাড়িগুলো রুটে যাবে। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামে প্রত্যেক চালক হেল্পারকে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও পাইলট প্রকল্পে তেমনটা হবে কিনা এখনো নিশ্চিত না। তবে পাইলট প্রকল্প চালুর আগে এই রুটে বাস স্টপেজ টিকিট কাউন্টার করে দিচ্ছে 2 সিটি কর্পোরেশন। কোম্পানি যদিও ফুল ফ্লেজেড জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে না, তারপরেও শ্রমিকদেরকে, ড্রাইভারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তাদেরকে বেতন ভিত্তিক চালাতে হবে, তাদের ড্রেস কোড থাকবে। এখনও ডেইলি বেসিসে আমরা আগে আপাতত শুরু করব, পরবর্তী পর্যায়ে ওইটাকে আমরা মান্থলি বেসিসে নিয়ে যাব। এমন সিদ্ধান্তে খুশি ঘাটারচর রুটের পরিবহন শ্রমিক যাত্রীরা। কথা কাজের মিল দেখতে মুখিয়ে তারা। মালিকও পয়সা পাবে, সব দিক দিয়ে সুবিধা হইব। সরকার যদি যেভাবে বলতেছে কাজটা যদি সেভাবে হয়, সরকারের ছত্রছায়ায় থাকাই ভালো। বাসের পিরাপিরি তো এক কোম্পানি হলে ভালো হয়। সব মিলিয়ে পাইলট প্রকল্প কতটা শৃঙ্খলা ফেরাতে পারে ঘাটারচর মতিঝিল রুটে তা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও অন্তত 4 মাস। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রাজশাহী শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের চরখানপুর গ্রামের মানুষ অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমনকি কয়েক বছর ধরে তারা পুলিশও কখনো চোখেই দেখেনি। অভিভাবক হিসেবে শুধুমাত্র বিজিবিকেই চেনে। এসব এলাকার সীমান্তের টহল ও নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রাম চরখানপুর, যেখানে প্রায় 2,500 মানুষের বসবাস। পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন এই গ্রামটিতে যাতায়াতের একমাত্র উপায় নৌকা। আশেপাশে হাট বাজার না থাকায় এখানকার বাসিন্দারা নির্ভরশীল রাজশাহী শহরের উপর। বর্ষাকালে নদীপথে যাতায়াত কিছুটা সহজ হলেও শুষ্ক মৌসুমে ভোগান্তির শেষ নেই। ভারতীয় সীমান্তের কিছু অংশ পাড়ি দিয়ে আসতে হয় খিদিরপুর খেয়াঘাটে। এর কিছুটা পথ নৌকায় ও পরে পায়ে হেঁটে রাজশাহী শহর। এখানে তো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, যেখানে বিক্রি করে দেবে নিয়ে চলে যাবে। এখান থেকে যাই আমাদেরকে বিক্রি করতে হয়। আর সামান্য অল্প একটু জায়গা আছে, জায়গাটার মধ্যে আমাদের বাস করা খুব সমস্যা। বর্ডার এলাকায় বিজিবি না থাকলে আমরা থাকতে পারবো না। তো সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্য বিজিবি তাদের এই টহল অব্যাহত রেখেছে। সীমান্ত পাহারার পাশাপাশি চরের মানুষের নিরাপত্তায়ও তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। রাজশাহীর বিজিবি অধিনায়ক বলছেন, চরটিকে ঘিরে নতুন পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে আরও সদস্য সংখ্যা বাড়ানো হবে। যারা নদীর ওই পারে চরাঞ্চলে যারা থাকে সেই জায়গাগুলোতে আমাদের যে পোস্টগুলো থাকে, বিউপি থাকে, সেখানে আমাদের জনসংখ্যাটা এমনিতেই একটু তুলনামূলকভাবে বেশি থাকে। তার চেয়েও বড় কথা, আমাদের এখানে যে চরাঞ্চল এলাকাতে খুব একটা কাঁটাতারে বেড়া নেই, তো যার কারণে তাদের সার্বিক নিরাপত্তাটা দেখার দায়িত্বটা কোনো পরোক্ষভাবে আমাদের উপরেই চলে আসে। 24 ঘন্টা আমাদের বিজিবি সদস্যরা কিন্তু এই শূন্য লাইনের এলাকার পাশেই থাকে। এছাড়া সীমান্ত জটিলতায় স্থানীয়দের যোগাযোগ দুর্ভোগ লাঘবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর কাছে প্রস্তাবনা পাঠানোর কথাও জানান তিনি। মৌ খন্দকার, নিউজ 24, রাজশাহী। মারা গেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সকাল 8:30টায় মারা যান তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে এর আগে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গেল 20 ডিসেম্বর ঢাকায় ফেরেন আব্দুল কাদের। বিমানবন্দর থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দোয়া করবেন ওনার জন্য। উনি খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। আমার বাবা হিসাবে উনি খুব অতুলনীয় ছিল, খুব ভালো ছিলেন। করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আবারও বিপাকে বিশ্ববাসী। নতুন স্ট্রেইনের দেখা মিলেছে ফ্রান্সেও। আক্রান্ত ফরাসি নাগরিক গেল 19 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। সে হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছে বিবিসি। এদিকে সারা বিশ্বে বিমান যোগাযোগ বন্ধের পাশাপাশি লকডাউনে গেছে বহু দেশ। জারি হয়েছে বাড়তি স্বাস্থ্য সতর্কতা। যুক্তরাষ্ট্রেও ব্রিটেন থেকে আগতদের 72 ঘন্টার মধ্যে কোভিড টেস্টে নেগেটিভ রিপোর্ট আসলেই ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একইভাবে চীনের বাইরে ভ্রমণকারীদের জন্য 21 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে হংকং। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে 4,72,000। এ নিয়ে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 8 কোটি ছাড়িয়ে গেল, আর মোট প্রাণহানি হয়েছে 17,57,000 মানুষের। অনুমোদনের পরে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে ফাইজারের ভ্যাকসিনের সরবরাহ। এরই মধ্যে ইটালি ও গ্রিসে পৌঁছেছে মার্কিন ফার্মাসিউটিক্যালসের প্রথম চালান। দক্ষিণ কোরিয়া ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এদিকে শুক্রবার ফাইজারের টিকা গ্রহণ করেছেন সৌদি যুবরাজ সালমান। অন্যদিকে 7,000-এর বেশি স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষার পর চীনের সিনোভ্যাকের টিকা 91.25% কার্যকর বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পাবার পর এবার এর জোটভুক্ত দেশগুলোতে ফাইজারের ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার ফাইজারের প্রথম চালানটি পৌঁছে ইতালি ও গ্রিসে। ইতালিতে 9,750 ডোজ টিকা পৌঁছানোর পর রোববার থেকেই টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে দেশটি। এছাড়া গ্রিসও সমপরিমাণ টিকা পেয়ে 27 ডিসেম্বর শুরু করছে টিকাদান। গত সপ্তাহ থেকে সৌদি আরবে টিকাদান কর্মসূচি শুরুর পর শুক্রবার ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করলেন প্রিন্স সালমান বিন আব্দুলাজিজ। নিজ দেশের 1,60,00,000 মানুষের জন্য ফাইজার ও জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন আমদানিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়া। আরেক মার্কিন ফার্মাসিউটিক্যালস মডার্নার সঙ্গেও তাদের আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার সঙ্গেও চুক্তি অনুযায়ী জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এদিকে চীনা কোম্পানি সিনোভ্যাক উদ্ভাবিত ভ্যাকসিন করোনাভ্যাক 91.25% কার্যকর বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্য দপ্তর। দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জানান, তুরস্কের 7,371 জন স্বেচ্ছাসেবীর শরীরে টিকাটির পরীক্ষা শেষে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। এরই মধ্যে তুর্কি সরকার সিনোভ্যাকের সঙ্গে 5 কোটি ডোজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। পৌষের হাড় কাঁপানোর শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডা জনিত নানা রোগ। নওগাঁর 11 উপজেলার হাসপাতালগুলোতে প্রায় 200 রোগী ভর্তি হয়েছে। বাবুল আক্তার রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহের শৈত্যপ্রবাহের রেশ কাটেনি এখনো। দিনে সূর্য উঠলেও রাতে তাপমাত্রা কমে যায় পঞ্চগড়ে। তবে শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে হিমেল বাতাস। আবহাওয়া অফিস বলছে রোববার থেকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাবে শৈত্যপ্রবাহ। আমাদের এই পঞ্চগড়ে খুবই শীত বেশি, বুঝছেন, কিন্তু আমরা মনে হয় যে এদিক খুবই কষ্টে আছে। আমাদের তো গরিব লোক, আমার কাপড় নাই বা বাইরে যে কিনবো তারও ব্যবস্থা আমার নাই। নওগাঁয় গত এক সপ্তাহ ধরে বিরাজ করছে ঠান্ডা আবহাওয়া। দুপুরে রোদের দেখা মিললেও সন্ধ্যার আগেই ঘন কুয়াশায় ছেয়ে যায় আশপাশ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
শীত বাড়ার সাথে সরকারি হাসপাতালগুলোতেও বেড়েছে ডায়রিয়া, হাঁপানি ও সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ঠান্ডার কারণে শ্বাসকষ্ট দম আটকে আসতেছে, মানে শুয়েও যাচ্ছে না। হয় শ্বাসকষ্ট, হাঁপানি। 2 দিন ধরে অসুস্থ, খুবই বমি হচ্ছিল আর পাতলা পায়খানা হচ্ছিল, এই জন্য আমি হসপিটালে। ঠান্ডা থেকে শিশু ও বয়স্কদের রক্ষায় খাবার সহ সব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সব পেশেন্টদেরকে আমরা ম্যানেজ করার পাশাপাশি করোনা ভাইরাস বা কোভিড-19 সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি কীভাবে তারা থাকবেন, কীভাবে তারা এই রোগ থেকে বেঁচে থাকবেন। উত্তরাঞ্চলের কুড়িগ্রামেও বেড়েছে শীতের তীব্রতা। ভোগান্তিতে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দখল, দূষণ আর নাব্যতা সংকটে অস্তিত্ব হারাতে বসেছে ঐতিহ্যবাহী চট্টগ্রামের কর্ণফুলী নদী। বিশেষজ্ঞরা বলছেন যে নদীকে ঘিরে প্রসারিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামবাসীর ব্যবসা বাণিজ্য, সে নদী রক্ষায় নেই কারো উল্লেখযোগ্য ভূমিকা। তবে সংশ্লিষ্টরা বলছেন মাস্টার প্ল্যানের মাধ্যমে কর্ণফুলীর সুরক্ষার দায়িত্ব নিতে হবে সবাইকে। চট্টগ্রাম থেকে ফাতেমা জান্নাত মুমুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কর্ণফুলী নদী চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে বড় ভূমিকা রাখা এই নদী বছরের পর বছর সহ্য করেছে দখল, দূষণ, অযত্ন আর অবহেলায় এখন অস্তিত্ব সংকটে কর্ণফুলী। কোনো কোনো জায়গায় সংশ্লিষ্টদের উদাসীনতায় দখল হয়ে গেছে নদীর পাড়ও। নদীর আশপাশে গড়ে উঠেছে শতাধিক কলকারখানা ও অবৈধ বসতি। এসব কলকারখানার বর্জ্য ও নগরীর ময়লা আবর্জনায় একদিকে নদীর পানি দূষিত হচ্ছে, অন্যদিকে ভরাট হচ্ছে নদীর তলদেশ। বন্ধ রয়েছে ড্রেজিং কার্যক্রম। কর্ণফুলীর 22 কিলোমিটার বন্দরের কাজে ব্যবহারের পাশাপাশি সংরক্ষণের দায়িত্বে বন্দর কর্তৃপক্ষ থাকলেও কার্যত কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ নদী রক্ষা কমিটির। দখল, দূষণের কারণে গত 20 বছর ধরে কর্ণফুলী তার অস্তিত্ব হারাতে বসছে। এই নদীটা দেওয়া হয়েছে শুধু বন্দরের ব্যবহারের জন্য, কিন্তু তারা বন্দরকে সচল রাখার জন্য যে কাজটা সেটা করছে না। নদী বাঁচাতে অপরাজনীতি বন্ধ করার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। এই নদীটাকে সুরক্ষা করতে হলে আমাদের জাগতে হবে, নির্লিপ্ত প্রশাসক তাদের জাগতে হবে, যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে জাগতে হবে। কর্ণফুলীর সাথে কোনো প্রকার রাজনীতি করা যাবে না। তবে কর্ণফুলীকে দূষণ মুক্ত করতে অভিযান সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। আশা করি এই খালগুলোর মুখ যদি ওপেন হয়ে যায় তাহলে কর্ণফুলীতে আর এভাবে পলি জমবে না এবং এত বেশি ড্রেজিং করতে হবে না এবং দূষণও যেটা সে দূষণও রোধ করা সম্ভব। আমরা এখনো একটি ড্রেজিং কার্যক্রম করছি, সেটি মাঝপথে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র বর্জ্যের কারণে। ইন্ডাস্ট্রিগুলো থেকে দূষণ আসছে এবং এই দূষণ এবং ইসের জন্য আমরা একটা মাস্টার প্ল্যানও করেছি, যেটা সরকারি পর্যায়ে অনুমোদিত হয়েছে। চট্টগ্রাম বন্দরে দেশের ব্যবসা বাণিজ্য সচল রাখতে কর্ণফুলীর দুপার ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানী মগবাজারে খোঁড়াখুঁড়ির কারণে বেশ দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিপ্লব, কি কাজের জন্য সড়কে খোঁড়াখুঁড়ি চলছে? জনদুর্ভোগের চিত্রটা দেখতে চাই আপনার মাধ্যমে। জি জুই, ধন্যবাদ আপনাকে। জুই, আমি রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ড বড় মগবাজার এলাকায় এবং এখানে আপনি দেখছেন যে বড় মগবাজার এলাকার যেই রাস্তাটি রয়েছে গলি রাস্তা, সেই রাস্তার মধ্যে যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গভীর ড্রেন নির্মাণ কাজ চলছে এবং এই ড্রেন নির্মাণ কাজটি করতে স্থানীয়দের অভিযোগ যে বেশ কচ্ছপ গতিতে, অর্থাৎ কাজের গতি খুবই কম, এভাবে কাজ চলছে এবং এ ব্যাপারে কিন্তু যারা এখানের বাসিন্দা রয়েছে তাদের বেশ কিছু অভিযোগও কিন্তু রয়েছে এবং আমরা যতটুকু জেনেছি এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসলে কাজটি হচ্ছে এবং এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রকৌশলী রয়েছেন, প্রধান প্রকৌশলী, ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনি আমাদেরকে যতটুকু বলছেন যে কাজের যেই গতি কম হওয়ার একটি কারণ হিসেবে উনি বলছেন যে এখানে কাজ করতে এসে ওনারা বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়ছেন, অর্থাৎ এখানে বিভিন্ন সেবা সংস্থা, বিভিন্ন সংযোগ রয়েছে, এই সংযোগ সরিয়ে তাদের কাজ করার পাশাপাশি এখানে যেই সরু রাস্তা, এই রাস্তার যেই উভয় পাশে যে বিভিন্ন আবাসিক ভবন রয়েছে সেই সব কিছু মিলে আসলে তারা কাজ করতে একটু সমস্যার মধ্যে পড়ছে। একই সাথে স্থানীয়দের বেশ কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো যদি আমি আপনাকে একটা
একটা দুইটা করে বলি, সেটি হলো যে স্থানীয়রা মনে করছেন যে যে কাজ করা হচ্ছে সেই কাজে আসলে সঠিক শিডিউল মাফিক হচ্ছে না। তারা বেশ কিছু উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছে। এর মধ্যে একটি হলো তারা বলছে যে এখানে যেই ইটগুলো বসানো হচ্ছে অর্থাৎ রাস্তার মধ্যে যে পিট তৈরি করা হচ্ছে আপনারা দেখছেন, সেই পিট তৈরি করার ক্ষেত্রে যে ইটগুলো আপনারা দেখছেন সেই ইটগুলো যারা এখানে কাজ করছে তারা ইটগুলো ভিজাচ্ছে না, অর্থাৎ যে এটা কিউরিংয়ের ব্যাপার থাকে, অর্থাৎ এই ইটগুলো যে সঠিকভাবে ভিজিয়ে তারপরে যেই কাজগুলো করার কথা সেই জিনিসটা তারা করছে না। এবং এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটি ক্ষোভ কাজ করছে যে যেহেতু একটি সেনাবাহিনী সদস্যরা করছেন আসলে তাদের তত্ত্বাবধানে এভাবে কাজের একটি দায়সারা গোছের কাজ, এটাও কিন্তু তারা একটু মেনে নিতে পারছেন না। একইভাবে কিন্তু অনেকে মনে করছেন, এই স্থানীয় অনেকে বাড়ি মালিক তারা বলছে যে পাইপগুলো বসানো হচ্ছে অর্থাৎ ড্রেন নির্মাণের জন্য যে পাইপ বসানো হচ্ছে সেই পাইপগুলো বসানোর পরবর্তীতে পাইপের উপরে কিন্তু একটি বালুর লেয়ার থাকার কথা। এটা অনেকের ধারণা, অনেকের ধারণা যে এটি বালুর লেয়ার থাকার কথা, তার উপরে হয়তোবা মাটি, এর পরবর্তীতে হয়তোবা বালু দিয়ে কিন্তু এই পাইপগুলোর যেই মাটি ভরাটের কাজটি হওয়ার কথা কিন্তু সেটি করা হচ্ছে না। আসলে সব কিছু মিলিয়ে এখানকার জনদুর্ভোগ রয়েছে। স্থানীয়দের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি যেন সমাধান করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজারের জনদুর্ভোগের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দুপুর 12টার সংবাদে আবারও স্বাগত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জয়পুরহাটে আগাম জাতের আলুর আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান এবছর বিঘা প্রতি আলু উৎপাদন হয়েছে 40 থেকে 50 মণ। চাহিদার কারণে এবার আলু বীজের মূল্য বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। তবে বাজারে দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা। আলমগীর চৌধুরীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের সদর, খেতলাল ও আক্কেলপুর উপজেলায় আগাম জাতের আলুর আবাদ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান গেল বছরের চেয়ে এবছর আলুর বীজের দর বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে বেশি। তবে বর্তমানে পাইকারি বাজারে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকায়। বিঘাতে আমাদের মোটামুটি 20,000 টাকা খরচা আসছে, কিন্তু বর্তমানে আলুর বাজার 1600-1700 টাকা মণ। বিঘা প্রতি মনে করেন 40 থেকে 35 মণ পাচ্ছি আমরা। এতে খরচ বাদ দিয়ে সব বাদ দিয়ে আমরা 40-50 হাজার টাকা পাচ্ছি। যা ফলন হয়েছে 60 থেকে 65 হাজার টাকা বেচতে পারবো। আলু চাহিদা বেশি থাকায় ক্ষেত থেকে এই আলু কিনে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। 1650 টাকা কিনতেছি আমরা সাদা আলু, কারেজ আলু কিনতেছি 1800 থেকে 1850 টাকা। উন্নত জাতের আলু বীজ সরবরাহ সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করেছে কৃষি বিভাগ। 40 থেকে 45 মণ বিঘা প্রতি তারা ফলন পাচ্ছে। এই আলুটি কৃষক তার জমি থেকেই তোলার সাথে সাথেই প্রায় 1600 থেকে 2000 টাকা মণ দরে বাজারজাত করতে পারছে। জয়পুরহাটে এবার আলুর আবাদ হয়েছে 40,315 হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় 3500 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে 2028 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে চীন। শনিবার এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR। এছাড়া CEBR তাদের রিপোর্টে আরও জানায় চীন 2023 সাল নাগাদ উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হতে পারে। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে দেখা যায় 2030 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে শীর্ষে থাকছে চীন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে ভারত। গেল মাসে চীনা প্রেসিডেন্ট বলেছেন তার সরকারের নতুন 5 বছরের পরিকল্পনার অধীনে করোনা ভাইরাসে সর্বপ্রথম প্রভাব পড়ে চীনা অর্থনীতিতে, পরে দেশটি দ্রুত তা কাটিয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ন্যাশভিল শহরে বড়দিনের সকালে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। বেশ কিছু বাড়িঘরও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগ স্থানীয় সময় শুক্রবার সকাল 6টায় AT&T নামে একটি টেলিকম কার্যালয়ের ভবনের সামনের রাস্তায় সন্দেহজনক ক্যাম্পার ভ্যান পার্ক করে রাখা অবস্থায় দেখতে পায়। এর কয়েক মিনিটের মধ্যে সেটি বিস্ফোরিত হয়। কর্মকর্তাদের ধারণা উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
রাত 1:22 ভ্যানটি ওই এলাকায় আসে। এমন তথ্য ও ছবি টুইটারে পোস্ট করে পুলিশ এ সম্পর্কে জনগণকে আরও তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের FBI সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই ঘটনা তদন্তে নেমেছে। তদন্ত চলার কারণে বিস্ফোরণ স্থল বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে ওই এলাকার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছপালাও উপড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে বিপর্যয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে 195 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে 38 রানে 3 উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে 86 রানের জুটি গড়লেও দলকে বেশি দূর টেনে নিতে পারেননি ট্রাভিস হেড ও লাবুশেন। ব্যক্তিগত 38 রানে ফিরে যান ট্রাভিস হেড। লাবুশেনের ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ 48 রান। তাদের বিদায়ের পর প্রতিরোধ গড়তে পারেনি আর কোনো অজি ব্যাটসম্যান। 195 রানে অল আউট হয় টিম পেইনের দল। ভারতের পক্ষে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন জসপ্রীত বুমরা। জবাবে 1 উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ 11 রান। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ 3 উইকেটে 222 রান। মাউন্ট মঙ্গানুয়ে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে 13 রান তুলতেই স্বাগতিকরা হারায় 2 উইকেট। দলের বিপর্যয় সামাল দেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। তাদের পার্টনারশিপ 120 রানের। 151 বলে 70 রানের ইনিংস খেলে ফেরেন রস টেইলর। তবে দিন শেষে 94 রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। এছাড়া 42 রান করে হেনরি নিকোলাস আছেন উইকেটে। দর্শক, রাজধানীর সুন্দরবন স্কয়ার মার্কেটে অবৈধ দোকান ভাঙা নিয়ে জড়ো হয়েছেন দোকানদাররা। সেখানে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, দোকানদাররা কি দাবি জানাচ্ছেন? ধন্যবাদ জুই। আসলে আপনি জানেন যে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন হলো যে এই সুন্দরবন সুপার মার্কেট, স্কয়ার সুপার মার্কেট, যে অবৈধভাবে নকশা বহির্ভূতভাবে যে রুমগুলো রয়েছে সেগুলো মূলত ভাঙার কাজ চলছে। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মার্কেটের একেবারে ভেতরের অংশ। আমরা এর আগে দেখেছি যে বাইরের যে অংশগুলো সেগুলো ভাঙার কাজ করা হয়েছে এবং এখন ভেতরের যে নকশা বহির্ভূত রুমগুলো রয়েছে সেখানে মূলত ভাঙার কাজ চলছে। আপনি দেখছেন যে এখানকার যে দোকানিরা তারাও বাইরে দাঁড়িয়ে তারা যার যার পক্ষে অবস্থান নিয়ে তারা কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা আসলে চাইছেন না যে এই দোকান ভাঙা হোক। তারা তাদের পক্ষে যুক্তি দেখাচ্ছেন যে আসলে তাদের দোকানপাটগুলো বৈধতা রয়েছে। আমার সাথে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলবো। আসলে আজকে কোন অংশগুলো ভাঙা হচ্ছে সেই বিষয়গুলো একটু জানবো। প্যাচেজ রয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা অপসারণ করছি। আপনি দেখতে পাচ্ছেন এখন যে এই যে সামনে যে দোকান অপসারণ হচ্ছে এখানে টয়লেট ছিল, এখানে মূলত টয়লেট ভেঙে এখানে দোকান করা হয়েছে। এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন আমার শ্রমিকরা যেখানে কাজ করছে, এগুলো মূল নকশার বাহিরে স্থাপনাগুলো করা হয়েছে, এজন্য আমরা ভেঙে দিচ্ছি। আমরা এখানে তো দেখেন যে এখানে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। আমাদের গ্রাউন্ডে কাজ চলছে, প্রথম তলায় কাজ চলছে, তারপরে দ্বিতীয় তলায় কাজ চলছে। সন্ধ্যা 6টা পর্যন্ত যতগুলো সম্ভব আমাদের পক্ষে ম্যানুয়ালি লেবার দিয়ে অপসারণ করা, আমরা ততগুলো অপসারণ করব। 753টি অবৈধ স্থাপনা আছে। আমাদের ইউটিলিটি ফ্যাসিলিটিসগুলো যেখানে যেখানে রয়েছে সেগুলো আমরা প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি দ্রুত করার জন্য, যতদিন লাগে। 3 শতাধিক আমরা অপসারণ করেছি। দোকান মালিকরা কি বলছেন, তারা তাদের পক্ষে যুক্তি দিচ্ছেন, আপনারা সেটা কিভাবে হ্যান্ডেল করছেন? যদি প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মাননীয় মেয়র মহোদয় বরাবর আবেদন করেন, আপনারা জানেন যে মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস স্যার ইতিমধ্যেই বলেছেন যে প্রকৃত ব্যবসায়ীদের বিষয়টি তিনি বিবেচনা করবেন।
আচ্ছা, সেটা ক্ষতিপূরণটা কিভাবে নির্ধারণ করবে? সেটা কর্তৃপক্ষ যেভাবে নির্ধারণ করেন, সিটি কর্পোরেশনের এ সংক্রান্ত কমিটি আছে। আমি রাসেল সাবরিন, উপসচিব, প্রধান সম্পত্তি কর্মকর্তা, দক্ষিণ সিটি কর্পোরেশন। সাবরিন। ধন্যবাদ। আপনি জুই যেমনটি শুনছিলেন যে এখানে সিটি কর্পোরেশনের একজন সচিব রয়েছে, তার উপস্থিতিতে মূলত এই ভবন ভাঙার কাজ চলছে। আপনি দেখছেন যে এখানে উৎসুক জনতার পাশাপাশি দোকান মালিকরাও কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে তারা তাদের আসলে ন্যায্য ক্ষতিপূরণটুকুন পাবেন কিনা। এছাড়া এখানে উনি যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন, অন্তত 700 দোকান রয়েছে যেগুলো অবৈধ নকশা বহির্ভূতভাবে তৈরি করা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে কিন্তু 350 মতো তারা অবৈধ স্থাপনা ভেঙেছেন। তারা বলছেন যে আরও কিছুদিন হয়তো বা সময় লেগে যাবে। তারা ডে বাই ডে তারা দ্রুত এটি উচ্ছেদ অভিযানটি পরিচালনার জন্য চেষ্টা করছেন। তো এই ছিল মোটামুটি রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদের সর্বশেষ। জয়ী হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলিস্তান থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। এ ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।